প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করছি তোমরা ভালো আছো। আর তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুল নবী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। আমরা আজকে বাংলা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ সম্পর্কিত আলোচনা শুরু করব। বাংলা ব্যঞ্জন ধ্বনি আমাদের ৩৯টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে। আমরা জানি যে বর্ণমালায় যে 50টি বর্ণ আমাদের আছে, তার মধ্যে আমাদের ব্যঞ্জন ধ্বনি বেশি, কারণ ৩৯টি ব্যঞ্জন ধ্বনি। কিন্তু এখানে যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ সেটি হলো এই ৩৯টির মধ্যে আমাদের সবগুলো ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে জটিলতা নেই। কিছু ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ আমাদের জটিলতা আছে, আর কিছু ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ আমাদের তেমন কোনো সমস্যা নেই। তো যেই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণে আমাদের জটিলতার সৃষ্টি হয়, সেই ব্যঞ্জন ধ্বনিগুলোকে নিয়ে মূলত আমরা আলোচনা করব, তাদের উচ্চারণগুলো আমরা দেখে নিব। তো সেই ধরনের যে ব্যঞ্জন ধ্বনিগুলো রয়েছে, আমাদের কেন আসলে ব্যঞ্জন ধ্বনির মধ্যে জটিলতা হয় আর কোন কোন ব্যঞ্জন ধ্বনির মধ্যে এই সমস্যাগুলো সৃষ্টি হয়, সেই বিষয়গুলো আমাদের জানাটা প্রথমে জরুরি। আর তারপরে আমরা তাদের সেই ধ্বনিগুলো ধরে ধরে বিশ্লেষণ করে আমরা জেনে নিব যে কি ধরনের সমস্যা হয় আর কিভাবে সেই সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি, বা তার নিয়মগুলি বা কী কী। আমাদের ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে সমস্যা আমরা সৃষ্টি হতে দেখি, তার একটি প্রধান বিষয় হলো যে সম উচ্চারণের কিছু ব্যঞ্জন আমাদের আছে। সম উচ্চারণ, তো সম উচ্চারণের ব্যঞ্জন ধ্বনিটা কীরকম? যেমন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আমাদের ও এবং অনুস্বার দুইটি ব্যঞ্জন বর্ণ রয়েছে বা ব্যঞ্জন ধ্বনি রয়েছে, যেগুলোর উচ্চারণ অনেকটা একই রকম। আমাদের রয়েছে দুইটি জ আছে, বর্গীয় জ এবং অন্তস্থ জ। কোথায় বর্গীয় জ হবে আর কোথায় অন্তস্থ জ হবে, আমাদের সমস্যার সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে। নামাজ শব্দটা লিখতে গেলে কি বর্গীয় জ না অন্তস্থ জ? সমস্যার সৃষ্টি হয়। আমাদের দুটো আমাদের ন রয়েছে, একটা মূর্ধন্য আর একটা দন্তন্য। এইখানেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যার সৃষ্টি হয়। যেমন একটি শব্দ অনুরণন, তো অনুরণন লিখতে গেলে আমাদের 3টি ন আছে, তো এখানে কোনটি মূর্ধন্য আর কোনটি দন্তন্য? উচ্চারণ কিন্তু একই। তো এই যে আমাদের উচ্চারণটা দেখা যাচ্ছে একই রকম হচ্ছে, কিন্তু আমাদের বানান ভিন্ন ভিন্ন আছে, এই জায়গাগুলোতে আমাদের সমস্যার সৃষ্টি হয়। ঠিক তেমনিভাবে আমাদের স্ববর্ণটি রয়েছে 3টি, সেখানে আমাদের সমস্যার সৃষ্টি হয়। তাহলে আমাদের সমবর্ণের উচ্চারণের জন্য ব্যঞ্জন বর্ণে আমাদের কিছু সমস্যা রয়েছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আমাদের আরও একটি যে জায়গা, যে জন্য আমরা একটু ব্যঞ্জন বর্ণের উচ্চারণে আমাদের বিভ্রান্তি ঘটতে পারে, তার মধ্যে একটি বিষয় রয়েছে, সেটি হলো অন্তস্থ ব এবং বর্গীয় ব। আমরা দেখব যে বর্ণমালাতে আমাদের অন্তস্থ বয়ের কোনো স্থান নেই। ৩৯টি যে বর্ণ আছে আমাদের ব্যঞ্জন বর্ণ, সেখানে অন্তস্থ বকে স্থান দেওয়া হয়নি। আমাদের অনেক শব্দে অন্তস্থ ব রয়েছে এবং তার উচ্চারণটাও কিন্তু বর্গীয় বয়ের মতো নয়, ফলে আমাদের বিভ্রান্তির সৃষ্টি হয়। আমাদের আরেকটি জায়গা, সেটি হলো ফলা। আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ যখন অন্য ব্যঞ্জন বর্ণের সাথে সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়, তো সেই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকেই আমরা ফলা বলি। তো এই ফলা অনেক ক্ষেত্রে আমাদের উচ্চারণে কিন্তু সমস্যার সৃষ্টি করে। আমাদের যে বিভিন্ন ফলাগুলো রয়েছে, সেই ফলাগুলো কিন্তু শব্দের মধ্যে বসলে যেভাবে উচ্চারিত হয়, শব্দের শেষে আবার এই সম উচ্চারণ থাকে না, বা শব্দের শুরুর অন্য ব্যঞ্জনের সাথে যখন সে উচ্চারিত হয় তখনও কিন্তু একই রকম নিয়ম সেখানে থাকে না, ফলে দেখা যায় বেশ একটা বৈচিত্র্য আছে। তাহলে সম উচ্চারণের কিছু ব্যঞ্জন বর্ণ আমাদের রয়েছে, আমাদের ফলার উচ্চারণের মধ্যে রয়েছে বৈচিত্র্য। এই যে আমাদের, এবং আমরা বলছি যে যুক্ত যে ব্যঞ্জন বর্ণ আছে, সেই যুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণের কিছু বৈচিত্র্য আছে। এই বিষয়গুলো নিয়েই আমরা ব্যঞ্জন বর্ণের আলোচনা, ব্যঞ্জন ধ্বনির আলোচনা করব। ফলে বোঝা যাচ্ছে বেশ গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আমরা আজকে প্রবেশ করতে যাচ্ছি। তো শুরুতেই আমরা দেখে নিব আমাদের গুরুত্বপূর্ণ এবং বিব্রতকর ব্যঞ্জন ধ্বনির মধ্যে শুরুতে যেটিকে আমরা দেখব সেটি হচ্ছে উ।
এই যে একটি বর্ণ আমি লিখলাম, এই যে তুমি একটু দেখো, এই যে বর্ণটিকে আমি লিখলাম ও, এই বর্ণটি আমরা দেখব যে বিভিন্ন ভাবে মানুষ উচ্চারণ করে। কেউ বলে উমো, কেউ বলে উও, কেউ বলে উম্ম। তো এই যে বিভিন্ন উচ্চারণ, এটা কিন্তু আমরা দেখতে পাই, বলা হয়েছে যে স্থান ভেদে এর উচ্চারণ বিভিন্ন রকম হয়। কেউ বলছেন উও, কেউ বলছেন উমো, উয়া, বিভিন্ন রকম উচ্চারিত হয়। আসলে এর প্রকৃত যে উচ্চারণ সেটি হচ্ছে ও। আমরা একটু দেখি যে কি কি উচ্চারণ হয় আর প্রকৃত উচ্চারণটি কি। কোথাও এর উচ্চারণ হয় ও, এরকম উচ্চারণ করছেন অনেকে নাসিক্য করে। কোথাও এর উচ্চারণ হচ্ছে উমো, আবার কেউ বলছেন উম্ম, আবার আমরা দেখছি উয়া। এগুলো মূল উচ্চারণ। এছাড়াও আরো উচ্চারণ আছে, আরো আমরা কিন্তু দেখব যে অঞ্চল ভেদে উচ্চারণ আরো থাকতে পারে, কিন্তু এটার প্রকৃত উচ্চারণ হলো ও। একটু নাসিক্যতে উচ্চারণ হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে একটি বর্ণ, কত রকমের উচ্চারণ অঞ্চল ভেদে যেমন হয়, এমনকি যারা আমরা প্রমিত চলিত রীতিতে কথা বলতে চাই, অর্থাৎ শিক্ষিত মানুষের মধ্যে, তাদের মধ্যে আমরা দেখছি যে ভিন্ন ভিন্নভাবে এই বর্ণটি উচ্চারণের একটি প্রয়াস দেখা যায়। কিন্তু সেই সঠিক উচ্চারণটি বাংলা বিভাগের শিক্ষার্থী হিসেবে আমাদেরকে সঠিক উচ্চারণটি জানতে হবে, যে এটা সঠিক উচ্চারণ হচ্ছে উ, যেটা আমরা একটু দেখলাম। এখন এটার সাথে কিন্তু আমরা দেখব যে অনুস্বার যে বর্ণটি আছে তার উচ্চারণগত মিল আছে। আমরা যদি একটি শব্দ চিনতে দেখো, যেমন অঙ্ক, অঙ্ক শব্দটি লিখতে গেলে অনেক জায়গায় দেখা যায় সে অনুস্বার দিয়ে এই অঙ্ক শব্দটি লিখছে, অনেকেই আবার উ ব্যবহার করে অঙ্ক শব্দটি লিখছে। তাহলে উচ্চারণ কিন্তু একই রকম হওয়ার কারণে এই বিভ্রান্তিটা হয়। তো সেক্ষেত্রে বানানের নিয়ম যখন আমরা পড়বো, আমরা দেখব যে কোন বানানটি কোথায় ব্যবহৃত হবে। যদিও এটা আলোচনায় আনলাম দেখে বলি যে এটা আসলে অঙ্ক লিখতে গেলে অনুস্বার হবে না, উ ও ক দিয়ে যুক্ত করতে হবে। তবে এই যে আমাদের উ এবং অনুস্বার উচ্চারণ একই রকম হয়, এই সমস্যাগুলো হয়ে থাকে। আমরা দুই একটা উদাহরণ দেখি যে কিভাবে উ এবং অনুস্বারের উচ্চারণ একই রকম। আমরা দেখব এই যে উ এবং এই যে আমাদের অনুস্বার, এই দুটি বর্ণ উচ্চারণই কিন্তু হয় অং। যখন সে শব্দে ব্যবহৃত হয় তখন এই অং উচ্চারণ হয়। যেমন এখানে থেকে আমি যদি কিছু উদাহরণ নেই, ধরো এটা হচ্ছে শব্দ আর এটা হচ্ছে উচ্চারণ। তো আমরা যদি দেখি যে শব্দটি কেমন এবং তার উচ্চারণটি কেমন, প্রথমে আমি অনুস্বার ব্যবহার করে একটি শব্দ উদাহরণ দিচ্ছি, যেমন রং। এই রং শব্দটির উচ্চারণ কিন্তু হবে রং। তাহলে আমরা দেখছি যে এখানে উচ্চারণে এই যে র এর নিচে কিন্তু আমাদের একটি স্বরে অ আছে এবং তারপরে উ কিন্তু আমাদের আছে। এইভাবে আমরা দেখছি যে অং উচ্চারণ হয়। তুমি যদি অনুস্বার দিয়ে একটি শব্দ দেখো, যেমন গঙ্গা, গঙ্গা, এখানে কিন্তু গং মানে গ এর পরে অং কিন্তু আসছে, গং। তাহলে এখানে উচ্চারণটি হচ্ছে এরকম, গং গা। যেহেতু এটা ও দিয়ে যুক্ত, এইভাবে উটা আসলে কি একটু মানে বদ্ধাক্ষরের মতো উচ্চারণ হবে, গং গা এরকম। তাহলে আমাদের মূল যে বিষয়টি দেখলাম যে এটা সঠিক উচ্চারণটা আমরা দেখলাম যে সঠিক উচ্চারণ ও, এবং আরেকটা বিষয় দেখলাম অনুস্বার এবং ও এই দুটি উচ্চারণই যখন শব্দে সে ব্যবহৃত হয় তখন অং উচ্চারণ হয়। আমাদের এই দুইটি কথা মনে রাখতে হবে। তাহলে উ এবং অনুস্বারের কিন্তু মূল আলোচনাটি এই জায়গাটাতে। সুতরাং এটা আমরা আশা করি পরিষ্কার হলাম। আমরা উর সঠিক উচ্চারণটি শিখলাম এবং অনুস্বার এবং উ উচ্চারণগতভাবে তেমন কোনো পার্থক্য নেই, তবে শব্দে ব্যবহার হলে তারা দুইজনই অং উচ্চারণ হবে, অং। এটা আমরা শিখে নিলাম। তারপরে আমরা আসবো
ইও ধ্বনির উচ্চারণ, এটা খুবই আমাদের বিব্রত করে অনেককে। আমরা দেখব ইও, ইও ধ্বনি, ইও কোনটি, অনেককে জিজ্ঞাসা করলে অনেক লোক বলতে পারে না যে ইও কোনটি। এই ধরনের অবস্থা আমাদের এই ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে। এই যে ইও, এই ইওর উচ্চারণও কিন্তু বিভিন্ন রকম পাওয়া যায়। কেউ বলে ইও, কেউ বলে নিও। নিও শব্দটা তো অনেকেই বলে নিও। কেউ আবার অ দিয়ে বলে, কেউ আবার ও দিয়ে বলে নিও, নিও, নিও। আসলে অনেক রকম উচ্চারণ পাওয়া যায়, কিন্তু আমাদের সঠিক উচ্চারণটি দেখতে হবে। আমি দেখি যে এখানে কি কি উচ্চারণের কথা বলা হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ইও ধ্বনির বিভিন্ন রকম উচ্চারণ পাওয়া যায়। কোথায় নিও, কোথায় নিও, কোথায়, কিন্তু আসলে এটা সঠিক উচ্চারণ হলো ইও। এখন সঠিক উচ্চারণটা কেমন আমরা একটু দেখি। সঠিক উচ্চারণটা, ভুল উচ্চারণ দেখার দরকার নেই, কারণ ভুল উচ্চারণগুলো দেখলে আরো আমাদের ওইটা মাথায় গেঁথে যেতে পারে। সঠিক উচ্চারণ হচ্ছে ইও, রস্বই অ, এবং একটু আমাদের একটা চন্দ্রবিন্দু থাকবে, কারণ নাসিক হবে আমাদের, এটার উচ্চারণ হবে ইও, এরকম উচ্চারণ হবে। এখন এই যে ইও, এই ইও আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাহলে ইওর উচ্চারণটা আমরা দেখলাম যে রস্বই এবং অ, এই অ এর উপর আবার চন্দ্রবিন্দু, অর্থাৎ নাসিক, সানুনাসিক। যখন এটা উচ্চারণ হবে তখন ফুসফুসতাড়িত বাতাস কি হবে, সেটা মুখের পাশাপাশি নাকের সাহায্য নিয়ে বের হবে। তো আমরা এই যে উচ্চারণটি দেখলাম ইওর, এখন ব্যবহারের ক্ষেত্রে আবার দেখব যে এর বেশ বৈচিত্র্য আছে। যেমন আমাদের ইও যখন ব্যবহৃত হয় তখন কিন্তু ব্যবহারের স্থান ভেদে তার উচ্চারণের মধ্যে বৈচিত্র্য ঘটে, যে জন্য আমি বলেছি যে অনেকে বিব্রতকর অবস্থায় পড়েন বা এই উচ্চারণটা নিয়ে বিব্রত হন। যেমন আমরা যদি একটু দেখি যে ইওর উচ্চারণগুলো কেমন। ইও ধ্বনিটির উচ্চারণ তিন ধরনের উচ্চারণ হয়। অর্থাৎ এই উচ্চারণটা কিসের উপর নির্ভর করে, যখন সে স্বাধীন রূপে বসে। যখন সে স্বাধীন রূপে বসে, স্বাধীন মানে কি, স্বাধীন মানে হচ্ছে প্রাথমিক রূপ, অর্থাৎ ইও বর্ণটি ইও হিসেবে বসবে। যখন সে স্বাধীনভাবে বসে তখন তার উচ্চারণটি ইও এরকমই হয়। কিন্তু যখন সে যুক্তভাবে বসে তখন তার উচ্চারণটি ভিন্ন রকম হয়ে যায়। আমরা দেখব যে ইও সাধারণত চ, ছ, বর্গীয় জ, ঝ, এই যে চারটি বর্ণ আছে তালব্য বর্ণ, ইও নিজেও এদেরই একটি সমগোত্রীয় বর্ণ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইও। তো এই চ, ছ, বর্গীয় জ, ঝ, এই চারটি বর্ণের পূর্বে ইও যুক্ত হতে, আর যখন এই চারটি বর্ণের পূর্বে যুক্ত হয় তখন তার উচ্চারণ হয় ন, অঞ্চল বা ব্যঞ্জন এরকম। আর যখন সে বর্গীয় জয়ের পরে যুক্ত হয় তখন কিন্তু তার উচ্চারণ হয় গয়, চন্দ্রবিন্দু, জফলা, অথবা গ, গ, চন্দ্রবিন্দু, জফলা। আমরা নিয়মগুলো একটু দেখার চেষ্টা করি। তাহলে প্রথম নিয়মটা দেখো, একটু লিখে নাও এবং বুঝে নেওয়ার চেষ্টা করো। নিয়ম 1 বলা হয়েছে স্বাধীনভাবে ব্যবহৃত ইও এর উচ্চারণ রস্বই অ, ইও এর মতো। কিরকম আমরা একটা উদাহরণে দেখি। 1 নম্বর নিয়মটা আমরা দেখলাম, ইওর উচ্চারণ হচ্ছে ইও, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটা ভিন্ন ভিন্নভাবে পাওয়া যায়। এখন আমরা প্রথম নিয়মে দেখলাম যে স্বাধীনভাবে ব্যবহৃত ইও, স্বাধীনভাবে ব্যবহৃত ইও এর উচ্চারণ হবে রস্বই অ, এরকম উচ্চারণ হবে। এখন এরকম উচ্চারণ তুমি উদাহরণ দাও, দুটো উদাহরণ দিলে বোঝা যাবে। আমরা এরকম ভাবে উদাহরণ দিয়ে দিই, এ পাশে দিই শব্দ আর এদিকে দিই তার উচ্চারণ, তাহলে দেখা যাবে যে সেটা কিভাবে উচ্চারিত হয়েছে। তাহলে শব্দ যেমন এখানে উচ্চারিত হয়েছে মিয়া, যেটা মানে শব্দটি হচ্ছে মিয়া কিন্তু এর উচ্চারণ হবে মিয়া। আবার আমরা যদি এখানে মিও শব্দটি বলি, মিও, মিও, তাহলে তার উচ্চারণটি হবে মি অ, মিও, মিও, এরকম উচ্চারণ হবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই উচ্চারণের নাসিক্য আছে। তাহলে আমাদের এই যে স্বাধীনভাবে ব্যবহৃত ইও, সেটা তার প্রকৃত যে বর্ণটির উচ্চারণ সেটিকে ধারণ করছে। তবে স্বাধীনভাবে
ব্যবহৃত যে হওয়া, অর্থাৎ এই পূর্ণরূপে ব্যবহৃত হওয়া, এই জাতীয় শব্দ আমাদের বাংলা ভাষায় খুব বেশি খুঁজে পাওয়া যাবে না, যেখানে ইও তার স্বাধীনভাবে ব্যবহৃত হবে। কিন্তু আমরা দ্বিতীয় যে নিয়মটি বলেছি সেটি আমাদের প্রচুর পাওয়া যায়, অর্থাৎ চ ছ বর্গীয় জ ঝ এদের সাথে ব্যবহার। তো দ্বিতীয় নিয়মটি একটু বুঝে নাও, একটু লিখে নাও, তারপরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। চ ছ, নিয়ম নম্বর 2 বলা হয়েছে চ ছ বর্গীয় জ ঝ, এই 4টি বর্ণের পূর্বে যুক্ত ইও এর উচ্চারণ ন হবে, দন্ত ন। তাহলে চ ছ বর্গীয় জ ঝ, এই 4টি বর্ণের পূর্বে যুক্ত ইও এর উচ্চারণ ন হবে। তো আমরা উদাহরণের সাহায্যে দেখি আবার যে এই 4টি বর্ণের পূর্বে কিভাবে সে ন এর মতো উচ্চারিত হচ্ছে। বর্ণগুলো একটু লক্ষ্য করো, কি কি? চ ছ বর্গীয় জ ঝ, এই 4টি বর্ণের পূর্বে যদি ইও যুক্ত হয়, সেই ইওর উচ্চারণটা কি হবে? এই ইওর উচ্চারণটা ন হবে। আমরা উদাহরণের সাহায্যে একটু দেখি। তো তুমি এই পাশে দেখো শব্দ, আর এই পাশে তার উচ্চারণ। যেমন এখান থেকে একটা উদাহরণ আমরা নিই, চ এর সাথে অঞ্চল, যার উচ্চারণ হবে অঞ্চল, অঞ্চল। তাহলে এখানে আমরা দেখছি যে ইওর জন্য এই যে দেখো নয়ের মতো উচ্চারণটা হচ্ছে। তুমি ছয়ের সাথে যদি একটি দেখো, যেমন বাঞ্ছা, তাহলে এর উচ্চারণ হচ্ছে বাঞ্ছা। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে ছয়ের ইওর জন্য নয়ের মতো একটি উচ্চারণ হচ্ছে। আমরা বর্গীয় জয়ের সাথে যদি একটি দেখি, ব্যঞ্জন, তাহলে দেখব যে এর উচ্চারণটা হচ্ছে ব্যঞ্জন, ব্যঞ্জন। তাহলে দেখা যাচ্ছে যে এই ইওর জন্য আমরা নয়ের মতো আমরা উচ্চারণটি পাচ্ছি। এভাবে যদি আমরা ঝয়ের সাথেও দেখতাম, মানে একটু নিচু করলে সুবিধা হবে, যদি আমরা ঝয়ের সাথে দেখি, যেমন ঝঞ্ঝা, ঝ ইয় ঝ আকার ঝঞ্ঝা, তাহলে এর উচ্চারণ কিন্তু যেটা আমরা দেখব এখানে ঝন ঝা, অর্থাৎ নয়ের মতো উচ্চারিত হচ্ছে। তাহলে ইওর কিন্তু এই নিয়মটি আসলে মূল নিয়ম, অর্থাৎ আমরা ইওকে বেশিরভাগ ক্ষেত্রে স্বাধীনভাবে পাবো না, বেশিরভাগ ক্ষেত্রে সে চ ছ বর্গীয় জ এবং ঝ, এই 4টি বর্ণের পূর্বে যুক্ত হয়ে ব্যবহৃত হবে। এরকমই আমাদের মানে বেশি শব্দ পাওয়া যায় ইওর ক্ষেত্রে। আর আরেকটি নিয়ম আমরা পড়লাম যে 3 নম্বর নিয়ম, সেটি হলো কি, যদি মানে বর্গীয় জয়ের পূর্বে ইও যুক্ত হলে তার উচ্চারণ, বর্গীয় জয়ের পূর্বে ইও যুক্ত হলে তার উচ্চারণ গ চন্দ্রবিন্দু জফলা, অথবা গ চন্দ্রবিন্দু জফলা এর মতো হয় এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চ ছ বর্গীয় জ ঝ, এই 4টির পূর্বে ইও অনেক ক্ষেত্রে যুক্ত হয়, আর আবার বর্গীয় জয়ের সাথে সে পরে যুক্ত হয়। এটা একটু ভুল হলো, এটা আসলে এরকম হবে পরে, যদি সে বর্গীয় জয়ের পরে যুক্ত হয়, তাহলে চ ছ বর্গীয় জ ঝ এদের সে আগে যুক্ত হয়, 4টির যে কোনো একটির আগে সে যুক্ত হতে পারবে। আর বর্গীয় জয়ের ক্ষেত্রে সে তো আগে যুক্ত হয়ও, আবার সে পরেও যুক্ত হতে পারে, অর্থাৎ বর্গীয় জয়ের সাথে 2 ধরনের ব্যবহার আছে। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। যেমন তুমি দেখো যে শব্দ, আর এই পাশে দেখো তার উচ্চারণ। তো যদি একটি শব্দ আমরা দেখি জ্ঞান, জ্ঞান শব্দটা আমাদের একটা পরিচিত শব্দ জ্ঞান, কিন্তু তার উচ্চারণটা এরকম জ্ঞান। তাহলে আমরা দেখছি যে এখানে যে ইওটা যুক্ত হলো, ফলে এই যুক্ত বর্ণটির উচ্চারণ এরকম হয়ে গেল, এই যুক্ত বর্ণটির উচ্চারণ তখন এরকম হয়ে যায়। আবার আমরা যদি আরেকটি শব্দ দেখি বিজ্ঞান, তখন আমরা দেখব যুক্ত বর্ণটি বিজ্ঞান এরকম ভাবে উচ্চারিত হয়। ফলে দেখা যায় ইওর উচ্চারণ বেশ বৈচিত্র্যপূর্ণ। আমার মনে হয় যে আমরা ইওর উচ্চারণ যদি একটু ঝামেলার, কিন্তু আমরা আশা করি আমরা শিখতে পারলাম ইও, যার সঠিক উচ্চারণ হচ্ছে ইও, এবং সে যখন স্বাধীনভাবে বসে তখন সে ইও উচ্চারিত হয়, খুব অল্প শব্দে সেইভাবে বসে।
তার মূল ব্যবহারটা হচ্ছে চ ছ বর্গীয় জ ঝয়ের পূর্বে, তখন সে নয়ের মতো উচ্চারিত হয়। আবার সে বর্গীয় জয়ের পরেও যুক্ত হতে পারে, তখন যুক্ত বর্ণটি আমাদের এই যে গয় জফলা চন্দ্রবিন্দু, অথবা গ গয় চন্দ্রবিন্দু জফলা, এইভাবে উচ্চারিত হয়। জ্ঞান বিজ্ঞান দুইটা শব্দ দিয়ে আমরা এটা উদাহরণটি বুঝতে পারলাম। তো ইয়র উচ্চারণ আমাদের বেশ একটি মানে প্রয়োজনীয় উচ্চারণ ছিল। আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। এরপরে আমরা আসব রয়ের উচ্চারণ। আরও একটি আমাদের বিব্রতকর একটি সমস্যা অনেকের জন্যই। আমাদের কিন্তু বাংলা বর্ণমালায় 3টি র আছে। এখন এই 3টি র আমরা জানি যে এদের বর্ণের চিহ্ন যেমন আলাদা, এদের উচ্চারণও কিন্তু ভিন্ন। 3টি রয়ের উচ্চারণ একরকম নয়, কিন্তু দেখা যায় অনেকেই আমরা একই ধরনের উচ্চারণ করি। আমাদের এখানে একটি আছে বয় বিন্দু র, যেটি উচ্চারণ র স্বাভাবিকভাবেই, হ্যাঁ, তালু থেকে তালুর কাছাকাছি জীব গিয়ে সেটার উচ্চারণ করে। কিন্তু আমাদের ডয় বিন্দু এবং ঢয় বিন্দু যে র রয়েছে সেগুলোর উচ্চারণ কিন্তু মূর্ধা থেকে, সেগুলোকে মূর্ধা থেকে উচ্চারণ করতে হবে। আর যদি আমরা সবগুলো রকে একই রকম উচ্চারণ করি, তাহলে পরে পরে শব্দটির উচ্চারণ কিন্তু পরে আর পরে উচ্চারণে কোনো পার্থক্য আমরা পাবো না। এবং সাধারণত অনেকেই সেই পার্থক্যটা না করেই কথা বলেন, যদিও তিনি বুঝতে পারেন না যে তার এই রয়ের উচ্চারণটি ঠিক হচ্ছে না। তো আমরা একটু নিয়মগুলো দেখে নিই। বলা হয়েছে নিয়ম 1 নম্বর নিয়মটা আমি তোমাদের একটু শুনাই এবং তারপর তোমরা বুঝে নাও। বয়বিন্দুর বয়বিন্দুর দন্তমূলীয় ধ্বনি, দন্তমূলীয় ধ্বনি, দাঁতের মূল থেকে টাচ করবে জিভটা। জিহ্বার অগ্রভাগ আলতোভাবে দন্ত স্পর্শ করে এই ধ্বনিটি উচ্চারিত হয়। তাহলে বয়বিন্দু র হচ্ছে দন্তমূলীয় ধ্বনি, যেটি কি করে জিহ্বার অগ্রভাগে দাঁতের সাথে উপরের দাঁতের সাথে আলতোভাবে টাচ করে র র বললে জিহ্বার অগ্রভাগটা উপরের দাঁতের কাছে থাকবে, সেখানে হালকা টাচ করে কিন্তু সে র উচ্চারণ করবে, র। তাহলে এটা হচ্ছে দন্তমূলীয় ধ্বনি। আমরা যদি দুটো উদাহরণ বলি, যেমন করা, ভালো কাজ করা উচিত, তাহলে যে করা উচ্চারণটাও একই হবে, করা। যদি তুমি বলো ধরা, উচ্চারণটাও তাই একই হবে। সুতরাং আমাদের বয়বিন্দু র যেটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের দন্তমূলীয় ধ্বনি, এটাকে মনে রাখতে হবে। অনেকে এটাকে কম্পনজাত বর্ণ বলে বা কম্পনজাত ধ্বনি বলে। কেন? কারণ ওই যে জিহ্বার অগ্রভাগ যে উপরের দাঁতের কাছাকাছি যায়, সেখানে জিহ্বার অগ্রভাগে বাতাসে একটু কম্পনের সৃষ্টি হয়, সেই জন্য কম্পনজাত ধ্বনি বলে। তো মূলত এটি দন্তমূলীয় ধ্বনি এবং এটার উচ্চারণটা কি হবে? জিহ্বার অগ্রভাগ আমাদের উপরের পাটির দাঁতের সাথে আলতো স্পর্শ করে এই ধ্বনিটি উচ্চারিত হবে। আর ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র, এই দুটোই কিন্তু মূর্ধন্য ধ্বনি। আগেই বলেছি যে এর উচ্চারণ হবে মূর্ধাকে স্পর্শ করে, মূর্ধন্য ধ্বনি। যেমন মূর্ধা কোনটি? আমাদের মুখের যে মাঝামাঝি, আমরা জিভটাকে যদি একটু পেছনে উল্টে যতদূর নেওয়া যায় যদি চেষ্টা করি, তাহলে দেখবে একটু উঁচু মতো একটা শক্ত জায়গা আছে যেখানে জিহ্বাটা স্পর্শ করছে। র কিন্তু সেখান থেকে স্পর্শ করে উচ্চারণ করতে হবে, এবং তাহলে কিন্তু আমরা প্রকৃত উচ্চারণটা পাবো। সেই উচ্চারণটা আমরা করতে জানিও আসলে, কারণ মূর্ধন্য ধ্বনি আমাদের বাংলা বর্ণমালায় বা বাংলা ভাষায় কিন্তু আছে। যেমন আমরা ট উচ্চারণ করতে পারি, ট ঠ। এই ট ঠ যেখান থেকে উচ্চারিত হয়, র কিন্তু সেখান থেকে উচ্চারিত হয়। তো একটু সচেতনভাবে চেষ্টা করলে আমরা সেই রয়ের উচ্চারণ পাবো। তাহলে আমরা দ্বিতীয় নিয়মটি দেখি, ডয় বিন্দু র ঢয় বিন্দু র দুটোই মূর্ধন্য ধ্বনি। জিহ্বার অগ্রভাগ পেছনে এবং উপরের দিকে উল্টিয়ে মূর্ধাকে স্পর্শ করে এই ধ্বনি দুটো উচ্চারিত হয়। তাহলে এই ধ্বনি দুটো কিন্তু উচ্চারণ করবে আমাদের মূর্ধাকে স্পর্শ করে, সেটা মনে রাখতে হবে। যেমন পড়া, যখন বলছি পড়া বা দৃঢ়, তখন কিন্তু একটু উচ্চারণটা গভীর হচ্ছে। তো মোহাম্মদ আব্দুল হাই, বিখ্যাত ধ্বনিতাত্ত্বিক, তার একটি প্রসঙ্গ এখানে বলতে চাই। উনি বলেছেন, ধ্বনির দিক থেকে এই দুটোই নিনাদিত বা ঘোষ ধ্বনি। মানে অনেকে আবার আমরা চিন্তা করছি যে দুইটা ধ্বনি তো, আচ্ছা বয় বিন্দুর অত বুঝলাম যে আমাদের
মানে তালু থেকে উচ্চারিত হচ্ছে, কিন্তু এই ডয় বিন্দু আর ঢয় বিন্দু দুইটাই তো মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে। এই দুইটার মধ্যে আবার পার্থক্য কি? পার্থক্য তো খুবই সূক্ষ্ম মনে হচ্ছে। তো সেই জন্য আমরা বিখ্যাত ধ্বনিতাত্ত্বিক আব্দুল হাই ওনার একটা মন্তব্য একটু শুনি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে। উনি বলেছেন ধ্বনির দিক থেকে দুটোই নিনাদিত বা ঘোষ ধ্বনি, দুইটাই কিন্তু ঘোষ ধ্বনি, কিন্তু পার্থক্য কি? পার্থক্য শুধু তাদের নির্গমন পদ্ধতিতে। অর্থাৎ একটি হচ্ছে মহাপ্রাণ, যেটা আমাদের ডয় বিন্দু র, সেটি মহাপ্রাণ, সেটি অল্প প্রয়াসে উচ্চারিত হবে। আর ঢয় বিন্দু র যেটি, সেটি কিন্তু আমাদের ডয় বিন্দু র যেটি, সেটি হচ্ছে অল্প প্রাণ, অর্থাৎ অল্প প্রয়াসে উচ্চারিত হবে। আর ঢয় বিন্দু র যেটি, সেটি হচ্ছে আমাদের মহাপ্রাণ ধ্বনি, অর্থাৎ সেটি উচ্চারণের সময় বাতাসের চাপ বেশি থাকে, মহাপ্রাণ ধ্বনি। এইটি উনি বলতে চাইছেন যে দুইটির মধ্যে পার্থক্য হচ্ছে ডয় বিন্দুটি অল্প প্রাণ ধ্বনি আর ঢয় বিন্দু র সেটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তো আমরা এখন উচ্চারণের সাহায্যে একটু দেখব যে আমাদের মনে রাখতে হবে এই যে র, এই তিনটি র একটি জায়গায় আরেকটি বসালে বানান যেমন ভুল হয়, অনেক ক্ষেত্রে শব্দের অর্থই পরিবর্তন হয়ে যেতে পারে। কিরকম? আমরা একটি উদাহরণের সাহায্যে দেখি। আমরা শিখে নিলাম যে খুবই একটা আমাদের অনেকের কাছেই যেটা খুব বিব্রতকর উচ্চারণটি, সেটি আমরা শিখে নিলাম। তিনটি র আমাদের, বয় বিন্দু র যেটি তালু থেকে উচ্চারিত হচ্ছে, তার উচ্চারণ স্থান তালু, এই জন্য তাকে কিন্তু আমরা বলেছি দন্তমূলীয় বর্ণ বা দন্তমূলীয় ধ্বনি। এটা দন্তমূলকে স্পর্শ করে উচ্চারিত করছে। আর আমাদের ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র, এটা কিন্তু আমাদের মূর্ধাকে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে। এখন এই দুইটির মধ্যে আবার পার্থক্য কি বললাম? এটি হচ্ছে আমাদের অল্প প্রাণ, যেটা তুলনামূলক অল্প প্রাণ শক্তির প্রয়োজন হয়, বাতাসের আধিক্য কম। আর ঢয় বিন্দু র হচ্ছে মহাপ্রাণ। এই হলো পার্থক্য। এখন আমরা যেটা দেখতে চাই সেটা হলো শব্দে এদের ব্যবহার এবং এই ব্যবহারের ভুলের কারণে কিভাবে অর্থ ভুল হয়ে যেতে পারে। যেমন তুমি এখানে আমি কিছু উদাহরণ দিব শব্দ, আর এখানেও আমরা কিছু শব্দ দেখব। যেমন একটি শব্দ দেখো, আমরা। আমরা ভালো আছি, এটা বয়সূন্য। আমরা এখানে বুঝাচ্ছে সে, তুমি, আমি, এই অর্থে সে, তুমি, আমি, আমরা ভালো আছি। আবার আমরা যদি এই র কে চেঞ্জ করে দিই, তাহলে হয়ে যায় কি আমরা। আমরা কিন্তু একটি ফল বিশেষ। তাহলে এই যে র এর বর্ণের কারণে এটি পার্থক্য হয়ে গেল। ফলে উচ্চারণেও যদি ঠিক না থাকে, তাহলে কি হবে? আমাদের সঠিক শব্দটি আসবে না। মনে পড়ছে আমার শ্রদ্ধেয় শিক্ষক নরেন বিশ্বাসের একটি ক্লাসের উদাহরণ দিয়েছিলেন যে আমরা কয়েকজন ছাত্রকে তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা কি করছো? তো ওরা বসেছিল কলাভবনের লনে, বলছে স্যার আমরা খাচ্ছি। তো উনি বললেন যে আমরা খাচ্ছি। তো এটা শুনে উনি বললেন, উনি তো ধ্বনিতে মানে উচ্চারণ বিশারদ ছিলেন। তো উনি আবার জবাব দিলেন যে ঠিক আছে, তোমরা খাও। মানে আমরা খাচ্ছি, তাহলে কি হয়ে গেল? মানে আমরা এখানে খাচ্ছি, অন্য কেউ নাই। আসলে তো বিষয়টা তা না। আমরা খাচ্ছি, আমরাটা কিন্তু ডয় বিন্দু র, সেটা তালুকে স্পর্শ করে আসতে হবে, নাহলে তো সঠিক উচ্চারণটি হবে না। আচ্ছা, এরকম আরো দুই একটি উদাহরণ আমরা দেখি। যেমন এখানে দেখো বাড়ি, এই যে একটি বাড়ি শব্দটি আমরা জানি পানি। আর আরেকটি শব্দ দেখো বাড়ি, যেটি হচ্ছে গৃহ বা আবাস স্থল। আরো দু একটি উদাহরণ দেখো কিভাবে পরিবর্তিত হয়। যেমন চর, এটা হচ্ছে কি আঘাত, চপেটাঘাত। আর এই যে আরেকটি আছে চর, এখানে আমরা দেখব এই চর হচ্ছে আসলে এটি হচ্ছে চপেটাঘাত, এই চরটি হচ্ছে কি নদীর চর মানে নদীর চর, আর চর চপেটাঘাত। আমরা যদি আরো শব্দ দেখি, চুরি, এটা চুরি করা বা চৌর্য বৃত্তি, যেটা আবার ডয় বিন্দু র দিয়ে যেটি আছে চুরি, হ্যাঁ চুরি যেটা, সেটা কিন্তু চুরি, সেটা হলো হাতের
যেটা অলংকার বিশেষ। তারপরে এই যে পরে আমরা বললাম পরে, পরে মানে কি পরবর্তী সময়, আপনি একটু পরে আসেন, এটা হবে পরে, সে বই পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই উচ্চারণের কারণে আমাদের শব্দের অর্থই পরিবর্তিত হয়ে যেতে পারে। এখন তোমার মনে হতে পারে যে আমাদের তো ঢয় বিন্দু রয়ের উদাহরণ দেওয়া হলো না। ঢয় বিন্দু রয়ের শব্দই আসলে খুব কম। যেমন একটি শব্দ যদি তুমি দেখো উচ্চারণটি কেমন, এখানে দৃঢ়, দৃঢ় যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে একটু মানে এই আমাদের কি হবে, মহাপ্রাণ, একটু বাতাসে একটু আমাদের ইয়ে থাকবে, অর্থাৎ প্রাণ শক্তি একটু বেশি প্রয়োজন হবে, উচ্চারণটি একটু গভীর হবে। আসলে ডয়বিন্দু এবং ঢয়বিন্দুর মধ্যে উচ্চারণের পার্থক্যটা খুব কম, কারণ দুইটাই ঘূর্ধ্বনি এবং দুইটাই তালব্য ধ্বনি, ফলে তাদের উচ্চারণ তেমন পার্থক্য নেই, শুধু অল্প প্রাণ আর মহাপ্রাণ পার্থক্য। কিন্তু বয়বিন্দু রয়ের সাথে এদের একদম সুস্পষ্ট পার্থক্য আছে, কারণ বয়বিন্দু র হচ্ছে তালু থেকে উচ্চারিত কণ্ঠ বা আমাদের তালব্য ধ্বনি, দন্তমূল থেকে শেষ করে উচ্চারিত হয়। আর ডয়বিন্দু এবং ঢয়বিন্দু র হচ্ছে আমাদের এটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি, যেটা মূর্ধা থেকে। এখন আমাদের সমস্যাটা কি হয়, মূর্ধন্য ধ্বনি উচ্চারণে আমাদের একটু কষ্ট, তুলনামূলক একটু কঠিন হয়, কারণ ওদের তালব্য বর্ণগুলো কি জীব তালুর কাছাকাছি থাকে, খুব মানে অবস্থানটা খুব সহজ জীবের, কারণ জীব তো এমনিতে সামনের দিকে থাকে, ফলে তালুর কাছে নিতে অবস্থানটা খুব সহজে নেওয়া যায়। কিন্তু মূর্ধার দিকে তো একটু উল্টে যেতে হয়, উল্টে যেতে হয় দেখে একটু কঠিন আয়াস সাধ্য মনে হয়। আসলে কিন্তু অত কঠিন নয়। এর আগেও আমি যেটা বলেছি যে আমরা যেহেতু ট ঠ ড ঢ এগুলোর উচ্চারণটা আমরা করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই র এর উচ্চারণও আমরা করতে পারবো। শুধু এটা শুধু একটু সচেতনতা আর একটু অনুশীলনের বিষয়। তো আমরা আশা করি বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমরা শিখলাম ব্যঞ্জন বর্ণের আজকের ক্লাসে। আগামী দিন আমরা ব্যঞ্জন বর্ণের বাকি যে সমস্যা সংকুল ব্যঞ্জন বা বিব্রতকর যে উচ্চারণগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফিজ।